ঠিকানা, দুর্গা ঘটের ঠিকানা, প্রেম আদিবের ঠিকানা, তারপরে আপনার দিলীপ কুমারের ঠিকানা, রাজ কাপুরের ঠিকানা, নার্গিসের ঠিকানা। তার মধ্যে এই সমস্ত স্টারদেরকে আমি চিঠি দিলাম, কোনো চিঠিরই উত্তর পেলাম না। তারপর 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, তারপরে দেবিকা রানীর একটা চিঠির উত্তর পেলাম। উনি আমাকে একটা চিঠি লিখেছিলেন। আসলে উনি খুবই মানে সচেতন বা আপনার এডুকেটেড পার্সন ছিলেন হয়তো বলেই আমি তাকে যে চিঠিটা লিখেছিলাম তার উত্তর পেয়েছি। যাই হোক, সে চিঠিটা এখন আমি যত্ন করে রেখে দিয়েছি, দেবিকা রানীর চিঠিটা। যাক, তারপরে অনেক ঠিকানা ছিল ওই বইতে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কয়েকজনকে চিঠি লিখলাম, উত্তর পেলাম, এইভাবে শুরু করলাম পত্রমিতালি। সেই পত্রমিতালি চিঠিগুলো দিয়ে কি এই বইটি? হ্যাঁ, এই বইটি পত্রমিতালির চিঠিপত্র দিয়ে। আপনার পত্রমিতালি যে যাদের সাথে হয়েছিল তেমনি বন্ধুদের সংখ্যা কত? আপনার 30 বছর যাবৎ পত্রমিতালি করেছিলাম, 66 থেকে 96 পর্যন্ত আর কি। এখন ফেসবুক বলে যে 10,000 পেন ফ্রেন্ড। 10,000 পেন ফ্রেন্ড। এবং তাদেরকে নিয়মিত চিঠি লিখতে হতো এবং উত্তর নিশ্চয়ই পেতেন। স্যার, একটু শুনতে চাই যে তারই কিন্তু একটা নতুন ভার্সন ফেসবুকে এই যে মনের আন্তরিকতাটা, এটা কি আপনারা টের পান? না, ফেসবুকের ব্যাপারটা আমি এখানে বলবো, পত্রমিতালিতে এতটা প্রতারণা ছলনা ছিল না। কিন্তু ফেসবুকে আপনার যিনি তার ছবিটা দিচ্ছেন তার অরিজিনাল ছবিটা দেন না, মানে আরেকটা ফেক ছবি দিয়ে দেন, এরকম করেন আর কি। বা এক একজন ফেসবুকে আমি দেখি তো মানে 3,000 4,000 তাদের নাকি বন্ধু আছে, আসলে কি আছে কিনা আমি বিশ্বাস করি না এটা আর কি। চমৎকার। আসলে ওই সময়কার অনুভূতি এই সময় কখনোই এসে হয়তো স্পর্শ দিতে পারে না। আর এই চিঠিগুলোর সাথে আরেকটি বড় বিষয় হলো মায়া জড়ানো থাকে। এক্স্যাক্টলি, সেটাই বলছিলাম যে চিঠির সাথে ফেসবুকের স্ট্যাটাসের তো কোনো তুলনাই হতে পারে না। ইনফ্যাক্ট একটা চিঠি যখন আমি লিখছি তখন যে মাইন্ড সেটআপটা থাকে, সময়ের ব্যাপারটা থাকে, এবং সেই চিঠিটা পাঠানোর পর কতদিন পরে সেই চিঠিটা আমি পাবো এবং তার উত্তরের জন্য অপেক্ষা করা, 1 মাস পরেও হতো, 1 মাস পরেও হতে 15 দিন পরে হতো, তবু এটা আনন্দ ছিল। ওখানে তখন কোনো মানে এই ধরনের কোনো ছিল না, যে অরিজিনাল লোকই ছিল তখন যারা পত্রমিতালি করতো। বাহ। আর এখনো কি এই বন্ধুরা কেউ আপনার বন্ধু তালিকায় আছে নাকি? এখন তো অনেক দিন আগের কথা। আচ্ছা, এটা কিন্তু দেশে এবং দেশের বাইরেও বন্ধুত্ব তৈরি করে ফেলতো, তাই না? এই অবশ্যই আমার দেশের বাইরেও অনেক বন্ধু ছিল। আচ্ছা, জার্মানিতে ছিল, ইটালিতে ছিল, তারপর ইন্ডিয়াতে ছিল, পাকিস্তানে ছিল। আপনি বাংলাদেশের 64 জেলার উপর একটা বই লিখেছেন এবং 64 জেলায় আপনি ভ্রমণ করেছেন। যদিও তুলনা করা কঠিন, তারপরেও আপনার মনে দাগ কেটে আছে এরকম দুই একটা ভ্রমণ কাহিনী আমরা শুনতে চাই। আমি এটুকু বলতে চাই যে বাংলাদেশের প্রতিটা জেলায় আমার ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, যেহেতু বাংলাদেশ আমার মাতৃভূমি, আমার জন্মস্থান এই বাংলাদেশে। তো এর ভিতরে 2-1টা জেলার প্রতি আমার বেশি দুর্বলতা আছে, যেমন সিলেট, দিনাজপুর, জয়পুরহাট, তারপরে নাটোর, তারপর রাঙামাটি, কক্সবাজার, এরকম কিছু কিছু জায়গার প্রতি আমার ভীষণ দুর্বলতা আর কি। এটা কি একটা সময় নির্ধারণের মধ্যেই গিয়েছিলেন নাকি দীর্ঘ? এখানে আমার অনেক পেন ফ্রেন্ড ছিল, বা তখন যেতাম, বেশ ভালো লাগতো। সিলেট বিশেষ করে, সেই সিলেট থেকে 18 কিমি দূরে, আপনার কিলোমিটার দূরে ভাদেশ্বর গ্রামের কথা এখনো মনে পড়ে। অনেক বন্ধু বান্ধব ছিল ওখানে। সেটা অনেক আগের কথা, ধরেন আপনার আজ থেকে 30-35 বছর আগের কথা আর কি। পেন ফ্রেন্ডদের বাড়ি চলে যাওয়া যেত? হ্যাঁ, চলে যাওয়া যেত। কিন্তু ফেসবুকের বন্ধুদের বাড়িতে কেউ যেতে পারে কিনা আমি জানি না, কিন্তু পেন ফ্রেন্ডদের বাড়িতে যাওয়া যেত। তারা রেস্টুরেন্টে দেখা করে, অন্য কোথাও দেখা করে, তারা বাড়িতে আসলে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু একটা সময় ছিল যখন বাড়িতে দাওয়াত দেওয়া হতো, বাড়িতে বেড়াতে এসো। চমৎকার, অনেক ভালো লাগছে। আপনার এই বইটি আপনার কাছে কি মনে হয়? 64 যে জেলা, আমরা হয়তো আমরা তো আসলে 64 মাঝে 4টিও দেখেছি কিনা সন্দেহ। আমাদেরকে কি ভ্রমণ পিপাসু যারা রয়েছি তাদেরকে কি আসলে তৃষ্ণা মেটাতে পারে এই বইটি? পড়লে পরে কি আমরা পড়তে পারবো? আর কি আমার আন্তরিক পরিশ্রম দিয়ে আমি চেষ্টা করেছি বইটি যাতে মানুষ গ্রহণ করে, এটি পড়ে যাতে মানুষ বিভিন্ন স্থানে যেতে পারে, মানে কোথায় থাকবেন, কিভাবে যাবেন, ট্রেন বাসের খোঁজ খবর এখানে আছে, হোটেলের খোঁজ খবর আছে, তারপর ওখানে নেমে কি কি দেখবেন সেগুলো সব ধরনের তথ্য। কত সালে এটা প্রকাশ পেয়েছে বইটা? এটা আপনার 3rd এডিশন। এই প্রথম এডিশন বের হয়েছিল 2005 কি 6তে, তারপরে
ওই বছরই শেষ হয়ে যায় বইটা। তার মানে এই বইটা সবসময় একটা এডিশনের মধ্যে থাকতে হবে, কারণ 64 জেলার বিভিন্ন স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন যে কোথায় থাকবেন কোথায় খাবেন, সেই জায়গাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, সব পরিবর্তন হয়ে তার মানে যাচ্ছে। সবসময় একটা এডিশনের মধ্যেই জি, থাকতে হবে। এডিশনের ভিতরে। ওকে, আমরা ফিরবো আড্ডাতে, তবে তার আগে আরেকটা ছোট্ট বিরতি আছে। দর্শক, আপনি দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকাল। একটু পরে আবারও ফিরছি, সাথে থাকবেন। দর্শক, স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকাল চলছে, আর আমরা একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম। আমাদের সঙ্গে অতিথি হয়ে রয়েছেন চলচ্চিত্র এবং ভ্রমণ বিষয়ক লেখক লিয়াকত হোসেন খোকন। আমরা আবারও চলে যাচ্ছি স্যারের কাছে। নানা প্রসঙ্গে গল্প শুনছিলাম, গল্পের প্রসঙ্গতের প্রতিটি স্তরই মনে হচ্ছিল ভীষণ রকম আনন্দদায়ক। এবার একটু শুনতে চাই যে জীবনে দীর্ঘ সময় ধরে লেখালেখির সাথে রয়েছেন এবং ভ্রমণ এবং নানা বিষয় নিয়ে লিখেছেন, কিন্তু বলবো যে নিজের ভালো লাগার জায়গা যদি মনে পড়ে তবে কোনগুলোকে বলবেন যে যাদের সাথে দেখা হওয়া এখনো মনে হয় লেখা হয়নি, লিখবো, বা যাদের সাথে দেখা হওয়ার ইচ্ছে রয়েছে, এমন কোনো কাঙ্ক্ষিত ইচ্ছে বা কিছু রয়েছে? এখন তো আর দেখা হওয়ার ইচ্ছে এই বয়সে আর তো নেই আমার, যেহেতু 60 ক্রস করেছে বয়স আমার। হুম হুম। আপনার যাদেরকে ভালো লেগেছিল শৈশবে আর কি, আমি তো আগেই বলেছি আমি একাকী থাকতে পছন্দ করতাম। সিনেমায় আমার খুব প্রিয় ছিল আর কি, সিনেমার অ্যাক্ট্রেস বলেছি, সে ভালো লাগতো শৈশবে, যেমন সিনেমার অ্যাক্ট্রেস কানন্দবীর সঙ্গে দেখা হওয়ার কথা বলেছি। জি। সুরাইয়াকে ভালো লাগতো, আহা। ভালো ভালো গান করতেন উনি। মুরলি ওয়ালে মুরলি বাজা, হুম। শোনো শোনো মুরলি কো নাচে দিয়া, জি সে দিল লাগি ছবিতে। জি। তো ওনাকে দেখে আমার ইচ্ছে জাগে, ওনাকেও দেখার ইচ্ছে আমার পূরণ হয়েছিল একদিন। আহা। কিন্তু আরেকজন অ্যাক্ট্রেসকে আমার দেখার ইচ্ছে হয়েছিল, নূরজাহান। কিন্তু আমার দুঃখ, আমি লাহোরে গেলাম কিন্তু ওনার সঙ্গে দেখা হলো না, শুনি যে উনি চলে গেছেন করাচিতে। জি। যার জন্য দেখেন, এটা আমার জীবনে সারা জীবনের একটা অনুশোচনা হয়ে থাকবে আমার জীবনে। উনি তো আর বেঁচে নেই, হুম হুম। তো দেখা হবে না ওনার সঙ্গে। আর আমি এমনি- একবার দেখতে চেয়েছিলাম ওনাকে সরাসরি, আহা। সামনাসামনি। আসলে যেভাবে করে আপনি অনেক বিখ্যাত জনকে দেখেছেন সেটুকুও কিন্তু অনেকের ভাগ্যে হয় না। একটা গল্প রয়েছে না যে যার জুতো নেই সে যখন পাহারা মানুষকে দেখে তখন কিন্তু জুতোর দুঃখটা ভুলে যায়, এবং ব্যাপারটি তাই। আপনি যাদের সাথে দেখা হয়েছে সেটা কিন্তু অনেক বড় প্রাপ্তি, সেটুকুও তো আমাদের ভাগ্যে হয়নি। তাই আমার মনে হয় আপনার আনন্দে থাকাই উচিত। স্যার, একটু ফিরে আসি যে দীর্ঘ সময়ে দেশের বাইরের কথা বলছিলেন যাদের সাথে দেখা হয়েছে, এমনি আর কোন কোন নায়ক নায়িকার খুব কাছে সংস্পর্শে আসতে পেরেছিলেন এখনো মনে পড়ে? সেটা কি দেশের কথা দেশের কথাও যদি হয়, যে কাদের সাথে দেখা হয়েছে বা কোন কোন বিষয়গুলো আপনার কাছে অনেক বেশি উপভোগ্য দেশের মনে তো হয়েছে? সমস্ত নায়ক নায়িকা যারা সেই 56 সাল থেকে হুম হুম। এ পর্যন্ত আছেন, যারা সবার সঙ্গে তো দেখা হয়েছে, কেউই তো বাকি নেই আর কি। তবে এখন প্রেজেন্ট সময় যারা দু একজন আছে, এখন তো আমি একটু ডিটাচ, মানে এখন সিনেমার নায়ক নায়িকাদের আগে যেভাবে ইন্টারভিউ করতাম পত্র পত্রিকায়, একটু ডিটাচ, যার জন্য এখনকার একদম প্রেজেন্ট 2-4 বছরের ভিতরে এদের সঙ্গে আর দেখা হয়নি। কিন্তু আগের সব নায়ক নায়িকার সঙ্গে তো আমার দেখা হয়েছে, যেমন আপনার সুলতানা জামান, জি। ওনাকে দেখেছিলাম আপনার জোয়ার এলো ছবিতে আর কি। হুম হুম। উনি একটি, মানে ওই ছবিতে একটা গান ছিল খুব বিখ্যাত, ফেরদৌসী রহমান গেয়েছিলেন, হুম হুম। মনে যে লাগে এত রং ও ও রঙিলা। রঙিলা। এই গানটা দেখার জন্য ওই সময় আমার মনে আছে, মানে একটা ছবি, ওই জোয়ার এলো ছবিটাই শতাধিকবার দেখেছে তখনকার মানুষ আর কি। তারপর আমরাও ওই সময় ছবি দেখেছি জোয়ার এলো, সুলতানা জামানকে আমার তখন খুব ভালো লেগেছিল ওই বয়সে আর কি, ছোট বয়সে। ওনার সঙ্গে দেখা করেছিলাম, ওনার বাসায় বলেছিলাম, উনি একদিন হাসতে হাসতে বললেন, আপনি তো আমার প্রচন্ড ভক্ত ছিলেন। হুম হুম। সে কথাটা এখন আমার মনে পড়ে। তারপর আরেকজন অভিনেতার কথা খুব করে মনে পড়ে, ইনাম আহমেদ। জি। উনি মুখোমুখোশ ছবি ডাকাত চরিত্রে অভিনয় করেন। তো ওনার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক ছিল। ওনার বাসা ছিল শাহজাহানপুরে, মাঝে মাঝে যেতাম। তো উনি আজকে পৃথিবীতে নেই, ওনার কথা খুব করে মনে পড়ে একটা কথাই ওনার। উনি বলছিলেন যে আমাকে, খোকন, আমি তো মরে যাব, তুমি তো পৃথিবীতে থাকবা, তোমাকেও কিন্তু মরতে হবে একদিন। তা আমি কিন্তু কবরে গিয়ে বলবো, খোকন আসো আসো। সেই কথাটা এখনো মনে পড়ে আমার। আহা। চমৎকার। এবং আপনার কাছ থেকে যত বেশি শুনছি অবাক হচ্ছি যে আমাদের জেনারেশন যারা আছে তারা কি একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে গিয়ে বলতে পারবে যে আমরা অমুকের সাথে দেখা করেছিলাম এবং এত মজার ছিল। আপনি যখন এক্সপ্রেশন দিচ্ছিলেন আপনার ফেসের মধ্যে বলছিলেন যে একজন মানুষের সাথে দেখা হওয়া কতটা আনন্দের। আমি আমরা তার হ্যাঁ। সাথে কিন্তু একটু যোগ করে দিতে চাই, কিবরিয়া, তোমার বা আমার বা আমাদের পুরো রাঙা সকালের যে হুম হুম। টিম, আমরা কিন্তু জীবনের একটা সময় পর গিয়ে অন্তত এইটুকু বলতে পারবো যে বাংলাদেশের অসংখ্য রাঙা মানুষের সঙ্গে দেখা, সকালে এক্স্যাক্টলি। যাদেরকে আমরা আশা করি, যাদেরকে আমরা গল্প শুনছি, যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি, হুম হুম। তাদের প্রায় বেশিরভাগই আমাদের এই আসনে আমাদের পাশাপাশি বসে আমাদের সঙ্গে কথা বলে গেছেন। এটা কিন্তু আমাদের জীবনের অনেক বড় হ্যাঁ, একটি আমাদের পাওয়া, ব্যক্তিগত জায়গা থেকে অনেক অনেক বড় বড় একটা পাওয়া। পাওয়া।
কিন্তু এই যে চলচ্চিত্রের প্রসঙ্গে আপনি বলছিলেন স্যার যে সেই সব পুরনো মানুষ, 60-এর দশকের মানুষ, 50-এর দশকের মানুষ, বর্তমান সময়ে কি আপনি এরকম মেগা স্টার কিংবা যদি বলি যে একেবারে যাদেরকে ছুঁয়ে দেখতে একটু স্বপ্ন হয় এরকম দেখতে পান, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে? ফিল্ম স্টার তো এখানকার আর কি, মান্না তো নেই, মান্নার সঙ্গে তো ভালো সম্পর্কই ছিল আর কি। জি। মাঝে মাঝে মান্নার অফিসে যেতাম আর কি, কাকরাইলে আর কি, হুম হুম। বেশ মজাই করতেন, বেশ সম্মান করতেন। তারপরে আরেকজন বিখ্যাত আপনার ব্যান্ড তারকা জেমস, এর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল আর কি। বাহ। জেমস আমাকে মুরব্বি বলে ডাকতেন আর কি, খুব মনে আচ্ছা, পড়ে আর কি এটা। স্যার এই যে অনেক বছর বলছিলেন, নিজের প্রসঙ্গে নিজে বলছিলেন 60 বছর প্রায় আপনার, এই দীর্ঘ 6 দশক, এবং এটি কিন্তু কম সময় নয়, অনেক চড়াই উতরাই এই চলচ্চিত্র জগতের, এই বিনোদন জগতের দেখে এসেছেন। এখন আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই যে শিল্পী সত্তার নানা পরিবর্তন এবং পরবর্তীতে আমাদের এখনকার যে অবস্থান, সেখানে পরিবর্তনটা কেমন মনে হয় এবং সেটা কতটা আমাদের জন্য আশাজনক, কতটা হতাশার, একটু শুনি। না, পরিবর্তন তো আসবেই, আধুনিকতার ছোঁয়া লাগবে, এটাই তো নিয়ম আর কি। আগে এক ধরনের অভিনয় ছিল, এখন আরেক ধরনের অভিনয়, একটু নাচ গানের অনেক স্টাইল পরিবর্তন হয়েছে, এটাই তো লাইক করে এখনকার যুগের ছেলেরা, এটাই তো আশা করবে। আর শিল্পী সত্তার শিল্পী সত্তা এরা তো ভালো, এখন যারা অভিনয় করে নিশ্চয়ই তারা ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, নিঃসন্দেহে তারা ভালো অভিনয় করেন আমি মনে করি। আজকে থেকে 10 বছর বা 40 বছর পর বা 42 বছর পর আমরা কি এই যুগকে নিয়ে পরবর্তী তখনকার প্রজন্ম বলতে পারবে সেই যুগটা কতই না স্বর্ণযুগ ছিল? সেটা আগামী দিনের প্রজন্মের ছেলেরাই সেটার উত্তর দিতে পারবে, আমি এটা নিশ্চয়ই পারবো না। আপনি অনেক আশাবাদী তখন একজন তো আমি মানুষ। থাকবোই না। জি, আপনার বর্তমান সময়ের ব্যস্ততাগুলো কি নিয়ে আমরা একটু জানি। বর্তমান সময়ে লেখালেখির সঙ্গে জড়িত আছি, অনলাইনে কতগুলো পত্রিকা আছে, ওখানে লেখালেখি করি ভ্রমণের উপরে। তারপরে আপনার এখন আরেকটা জিনিস আমার লেখালেখির ভিতরে সংযোজন করেছি, দরিদ্র যারা আর কি, তাদের মানে কিভাবে তারা সচ্ছল হতে পারে, তারা কেউ কেউ যদি সচ্ছল হয়, গাভী পালন করে, মাছ চাষ করে, এগুলো এখন তুলে ধরছি আপনার বিভিন্ন স্থানে গিয়ে, সিরাজগঞ্জ, আপনার তারপরে ঠাকুরগাঁ, তারপরে আপনার ধরেন কক্সবাজার, এই সমস্ত ঘুরে ঘুরে গ্রাম এগুলো বাংলার খবরগুলো তুলে ধরছি। সাধারণত তুলে ধরছেন। আচ্ছা, এই যে কখনো কি আপনি যে লেখালেখি এবং লেখালেখির পরবর্তীতে হয় কি, যেমন আপনার বইগুলো আজ আমরা নেড়েচেড়ে দেখছিলাম এবং নামগুলো শুনেই কিন্তু পড়তে ইচ্ছে করে, তাই না? আচ্ছা স্যার, একটু শুনতে চাই যে এই যে লেখালেখি এবং পরবর্তীতে অনেক পাঠকের অনেক প্রশংসা পাওয়া যায়, এমন কোন স্মৃতি মনে পড়ছে যে আপনাকে এই লেখালেখির ক্ষেত্রে আরো অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছিল? প্রায় প্রতিদিন দু একটা তো ফোন আসেই যে আপনার ওই বইটা কোথায় পাওয়া যাবে, বা ওই বইটা পড়েছি খুব ভালো লেগেছে, এরকম ফোন করে মাঝে মাঝে আর কি। আচ্ছা, জীবনের যে প্রতিদিনকার সঞ্চয় অভিজ্ঞতা, সেগুলোকেই কি আপনি বই হিসেবে লিখতে পছন্দ করেন, না কল্পকাহিনীর ভাবনাও আপনাকে বেশি অনুপ্রেরণা দেয়, একটু শুনুন। আমি একটু রোমান্টিক টাইপের আসলে আর কি। আচ্ছা। আপনার একটু লেখাটার ভিতরে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলোর বাইরেও একটু মানে রংচং বা একটু আকর্ষণ করার চেষ্টা করি আমার লিখনের মাধ্যমে আর কি। যেমন একটা বই আসবে, কাশ্মীর ভ্রমণ আসবে একটা বই নেক্সট আর কি, কাশ্মীরকে নিয়ে। আমি আশা করি এই বইটা খুব ভালো লাগার, বা গল্প আকারেও থাকবে এখানে। আমাদেরকে একটু ক্লু দেবেন, কাশ্মীর যে বইটার কথা আপনি বলছেন, মানে এমন কিছু বলেন যেটা শুনে আরো আমাদের যারা দর্শক রয়েছেন তাদের আগ্রহ হবে আপনার বইটা কেনার জন্য। আপনি কি দেখেছেন কাশ্মীরে? কাশ্মীরে আমি 3 বার গিয়েছি আর কি, সেই 3 বারের কাহিনী নিয়ে কাশ্মীর বইটা লেখা হবে, এবং সেখানের ইনফরমেশন মানে আমার ভ্রমণ কাহিনী থাকবে, প্লাস সেখানে আপনার থাকবে কিভাবে যাবে, কোথায় থাকবে, কি কি দেখবে, কোন কোন শহরে বেড়ানো যায়। যেমন ওখানে বিখ্যাত বিখ্যাত শহরগুলো হচ্ছে যেমন শ্রীনগর, তারপরে জম্মু, তারপরে আপনার কার্গিল, বারমুলা, এই সমস্ত জায়গাগুলো ওখানে খুব আকর্ষণীয় জায়গা। এবং ওখানে এই যে শ্রীনগর যে শহরটা আছে কাশ্মীরের, তার পাশেই ডাল লেক, নাগিনী লেক, এই ডাল লেক নাগিনী লেকে হাউস বোটে রাত যাপন করা যায় আর কি। না, এমনিতে তো বলা হয় যে পৃথিবীর ভূস্বর্গ হচ্ছে অবশ্যই ভূস্বর্গ, কাশ্মীর তো অবশ্যই ভূস্বর্গ, ওখানে গেলে তো ইচ্ছে হয় না। আমার ওখানে কাশ্মীরের এক ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল, সে আমার সঙ্গে বেশ তার আন্তরিকতা হয়েছিল। তার নাম সোহেল চৌধুরী আর কি। সে আমাকে বারবার বলেছিল আপনি আমাদের কাশ্মীরে থেকে যান, আপনার কাশ্মীর যখন ভালোই লেগেছে থেকে যান না, আমরাই থাকার ব্যবস্থা করি। কিন্তু সেটা তো হয় না। কি ভালো লাগলো আপনার কাশ্মীরের? ডাল লেকে হাউস বোটে থেকেছিলাম আর কি এক রাত, প্রচন্ড ভালো লেগেছিল। যে এই এই বোটটা সারা রাত এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়। তারপরে চাঁদনি রাত ছিল দিন, আকাশে চাঁদ দেখলাম আর কি,
তাই না? আর দূরে দূরে পাহাড় একদম বরফ বরফ এরকম মনে হয় আর কি। সময় একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সময় কম। তারপরে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, দীর্ঘদিন ধরে ভ্রমণ করছেন, ভ্রমণে যত না আনন্দের সাথে আপনি যত গল্প করছেন আমরা তো যেতেই চাইবো, কিন্তু ভ্রমণে কিন্তু ভয়াবহ কিছু বিড়ম্বনাও থেকে যায়। এমন কোনো বিড়ম্বনার সম্মুখীন কখনো হয়েছিলেন যাতে মনে হয় হায় আমি কি করব এখন, এমন কিছু মনে পড়ছে এই মুহূর্তে? বিড়ম্বনা তো হয়, ধরেন ট্রেন আসবে 12টায়, সে ট্রেন হয়তো আসছে রাত 2টায়, এরকম বিড়ম্বনা তো। যেমন একবার আপনার আগ্রাতে গিয়েছিলাম, আমাদের ট্রেনটা ছিল রাত 10টায় আর কি, আমরা লখনউ যাবো ওখান থেকে আর জি কি। সেই ট্রেনটা আসছিল 2 ঘন্টা লেট হয়েছিল। ওই 2 ঘন্টা তবু খারাপ লাগেনি। জি তা ওই জিজ্ঞেস করেছিলাম স্টেশন মাস্টারকে যে কত দেরি হবে, ঘন্টা দুয়েক। আমরা পাশাপাশি একটা রেস্টুরেন্টে চলে গেলাম, ওখানে কিছু কাটিয়ে আবার আসলাম, ট্রেনে আমরা চলে গেলাম লখনউ। আসলে ভ্রমণে একটু তো ট্রেন বাসে একটু তো বিলম্ব হতেই পারে, এ নিয়ে তো কোনো টেনশনের কিছু আমি দেখি না। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনি রাঙা সকালকে দিয়েছেন, সেই জন্য অনেক ভালো থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, খুব আপনি ভালো লেগেছে আপনাদের। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমরা খুব ছোট করে কিছু শুনতে পারবো দর্শক। দর্শকরা আমার এই বইগুলো যদি পড়েন বেশ আনন্দ পাবেন। যেমন মৃত মানুষের নগরে ভ্রমণ, 64 জেলা ভ্রমণ, চলচ্চিত্র তারকাদের বেদনার কথা, তারপর আনন্দ উল্লাসের নগরে, জাদুটোনার দেশ কামরূপ কামাখ্যা, জি, বেশ আনন্দ পাবে এবং অনেক পড়ুক, অনেক এটাই আমি ধন্যবাদ। চাই তাদের নিশ্চয়ই কাছে। পড়বেন দর্শকরা। অনেক চলো ভালো থাকবেন, কিবরিয়া। অনেক ধন্যবাদ। দর্শক, রাঙা সকালের প্রথম ঘন্টা শেষ হচ্ছে, একটু পরে দ্বিতীয় ঘন্টা শুরু হবে, তবে তার মাঝখানে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, এবং তারও আগে আমরা জেনে নেব মাছরাঙা সংবাদ। আমরা চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে, ফারহানা অপেক্ষা করছে আমাদের জন্য। ফারহানা। ধন্যবাদ কিবরিয়া।